আচ্ছা, তোমাদের স্টিল স্ট্রাকচারের ডিজাইন অফ স্টিল স্ট্রাকচারের সিলেবাস অনেকটাই বাকি আছে তুলনামূলকভাবে। আর স্ট্রাকচার অ্যানালিসিসের সিলেবাস অলমোস্ট কমপ্লিট, 2-3টে টপিক বাকি আছে। তো সেই কারণে আমি এই সপ্তাহে তোমাদের স্ট্রাকচারটা রিভিশন মোডেই রেখেছি। তোমরা আগের যা যা পড়ানো হচ্ছে সেগুলো রিভাইজ করবে। আর এই সপ্তাহে যে 2টো ক্লাস আছে, তো সেখানে কম্প্রেশন মেম্বারটা কমপ্লিট করবো। তো আরসিসতে আমরা কম্প্রেশন মেম্বার বলতে মেনলি কলাম বুঝতাম, ঠিক আছে। কিন্তু স্টিলে কম্প্রেশন মেম্বার বলতে শুধুমাত্র কলাম নয়, কলাম, স্ট্রাট, বুম, এই তিনটেকেই বোঝায়। তো আইডিয়াল কম্প্রেশন মেম্বার যদি কেউ বলে, তো আইডিয়াল কম্প্রেসিভ মেম্বার মানে মেম্বার পারফেক্টলি স্ট্রেট হবে, কোনো রকমের ডিফরমেশন থাকবে না, আর লোড ক্রস সেকশনে সেন্টার অফ গ্র্যাভিটি দিয়ে পাস করবে। বাট আইডিয়াল কেস কোনো ক্ষেত্রেই পসিবল হয় না। তো সেই কারণে কম্প্রেশন মেম্বার ডিজাইনের সময় আমাদের আইডিয়াল কেস না ধরে আমরা প্র্যাকটিক্যাল কেস ধরেই ডিজাইন করব। ওকে, তো আপাতত ডিফারেন্ট টাইপ কম্প্রেশন মেম্বার আসে। তো ফার্স্ট টাইপ হচ্ছে কলাম অর স্ট্যানচিয়ান অর পোস্ট। তো এই ধরনের কম্প্রেশন মেম্বারগুলো ফ্লোর অর গার্ডারের লোডকে সাপোর্ট দেয়, জেনারেলি হেভি লোড ক্যারি করে। উল্টো দিকে স্ট্রাট হচ্ছে ইনক্লাইন কম্প্রেশন মেম্বার, জেনারেলি স্মল স্প্যানে থাকে। ওকে, আর বুম হচ্ছে ক্রেনের কম্প্রেশন মেম্বার। এটা এমসিকিউ আসতে পারে, ক্রেনের কম্প্রেশন মেম্বারকে বুম বলে। তো কম্প্রেশন মেম্বার ডিজাইনে যেটা মোস্ট ক্রিটিক্যাল হয় সেটা হচ্ছে বাকলিং। বাকলিং কী জিনিস? বাকলিং হচ্ছে সিম্পল একটা একটা তুমি একটা পেন স্কেল নাও, স্টিলের স্কেল হোক বা স্টিলের স্কেল হলে বেটার হয়। দেন স্কেলটাকে দুদিক থেকে যদি প্রেস করার চেষ্টা করো, স্কেলটা একদিকে বেঁকে যাবে। দেখবে কম্প্রেশন মেম্বারে এই ধরনের কোনো রকমের ডিফ্লেকশন আসার কথা না। তো এটাকেই বলা হয় বাকলিং। এটা বেন্ডিং নয়, এটা কিন্তু বাকলিং। এটা কম্প্রেশনের জন্য হচ্ছে। বেন্ডিং হচ্ছে স্টিল স্কেলটাকে তুমি যদি হাতের উপর প্লেস করে রাখো দুটো হাতে, তার ওপর একটা বই চাপিয়ে দাও বা যে কোনো ধরনের লোড দিয়ে দাও, তাহলে একটা ডিফরমেশন আসবে, একটা ডিফ্লেকশন আসবে, সেটা বেন্ডিং। বাট তুমি যখন দুদিক থেকে কম্প্রেস করার পর সেটা লেন্থে কমে না গিয়ে কোনো একটা সাইডে বেন্ড করে আছে, সেটাকে বলা হয় জেনারেলি বাকলিং। তো বাকলিং কম্প্রেশন মেম্বারের খুবই একটা ক্রিটিক্যাল সিচুয়েশন। তো আমাদের কাজ হচ্ছে বাকলিংটাকে যে করে হোক প্রিভেন্ট করা। এছাড়াও কম্প্রেশন মেম্বার ডিজাইন করার সময় আমাদের এফেক্টিভ লেন্থ কনসিডার করতে হয়। এফেক্টিভ লেন্থ কী জিনিস? এফেক্টিভ লেন্থ হচ্ছে কোনো একটা কলামের যে পোর্শনটুকু বেন্ডিংয়ে এফেক্টিভলি পার্টিসিপেট করে, সেটাকে বলা হয় এফেক্টিভ লেন্থ। কারণ সবসময় একটু আগে বললাম আইডিয়াল কেস পসিবল না যে লোড কলামের সেন্টার অফ গ্র্যাভিটি দিয়ে পাস করবে। তো অবভিয়াসলি কিছু এসেন্সিয়ালি থেকে যায়, সেই কারণে একটা বেন্ডিং চলে আসে। তো সেই বেন্ডিং মানে কলামের যে পোর্শনটুকু অ্যাক্টিভলি বেন্ডিংয়ে পার্টিসিপেট করে, সেটাকে বলা হয় এফেক্টিভ লেন্থ। এই সেম কনসেপ্ট আমাদের আরসিসির ডিজাইনেও ছিল। আচ্ছা, এখন আরেকটা জিনিস আছে যেটা ডিজাইন অ্যাসপেক্ট হিসাবে ট্রিট করা হয়, সেটা হলো স্লেন্ডারনেস রেশিও। স্লেন্ডারনেস রেশিও হচ্ছে এফেক্টিভ লেন্থ বাই রেডিয়াস অফ জাইরেশন। তোমাদেরকে আমি একটা ইমেজ পাঠিয়েছিলাম, সেখানে মোমেন্ট অফ ইনার্শিয়া, রেডিয়াস অফ জাইরেশন, মোমেন্ট অফ ইনার্শিয়াটা লেখা ছিল, ঠিক আছে। তো রেডিয়াস অফ জাইরেশন হচ্ছে কোনো একটা, অ্যাকচুয়ালি আমরা মাসের রেডিয়াস অফ জাইরেশন না ইউজ করে এখানে এরিয়ার রেডিয়াস অফ জাইরেশনটাই ডিসকাস করছি। তো রেডিয়াস অফ জাইরেশন হচ্ছে কোনো একটা অবজেক্ট যখন কোনো ফোর্সের রেসপেক্টে রোটেট করছে, তখন অবজেক্টটার টোটাল এরিয়াকে যদি আমরা পার্টিকুলার একটা পয়েন্টে কনসেন্ট্রেট করতে পারি, যাতে তার রোটেশনটাকে কমপ্লিটলি অ্যাভয়েড করা যায়, দেন অ্যাক্সিস অফ রোটেশন থেকে ওই এরিয়ার ডিস্টেন্সটাকে বলা হয় রেডিয়াস অফ জাইরেশন। এটা তোমরা মেকানিক্সের বইয়ে, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স বইয়ে এর ডেফিনেশনটা আর এর ম্যাথামেটিক্যাল যে এক্সপ্রেশনটা সেটা তোমরা পেয়ে যাবে। এনিওয়ে, রেডিয়াস অফ জাইরেশনের আরেকটা ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন হচ্ছে রুট ওভার রেডিয়াস অফ জাইরেশন ইকুয়াল টু রুট ওভার আই বাই এ, যেখানে আই হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া আর এ হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া, ঠিক আছে।
তো স্লেন্ডারনেস রেশিও হচ্ছে এফেক্টিভ লেন্থ বাই রেডিয়াস অফ জাইরেশন। এই স্লেন্ডারনেস রেশিওর উপর বেস করে আমরা কলামকে দুটো ভাগে মেনলি ভাগ করি, একটা লং আর স্লেন্ডার কলাম, আর একটা ইন্টারমিডিয়েট কলাম, আর একটা শর্ট কলাম। জেনারেলি লং কলাম আর শর্ট কলাম হিসেবে ট্রিট করা হয়। ইন্টারমিডিয়েট কলামটা খুব একটা তোমরা পাবে না প্রবলেম করতে গিয়ে, বা প্র্যাকটিক্যাল কিছু ইন্টারমিডিয়েট কলাম খুব একটা পাওয়া যায় না। জেনারেলি লং কলাম আর শর্ট কলাম হিসেবে দুটো ভাগে ভাগ করা হয়, বাট থিওরিটিক্যালি তিনটে ভাগে ভাগ করা হয়, লং, ইন্টারমিডিয়েট আর শর্ট। শর্ট কলামকে দেখবো অনেক জায়গায় পেডেস্টাল হিসেবে মেনশন করা থাকে। ওকে, তো এফেক্টিভ লেন্থ তো আমরা জানলাম। এখন বেন্ডিং কন্ডিশনের উপর বেস করে আমরা কী করে এফেক্টিভ লেন্থ ক্যালকুলেট করবো তার একটি টেবিল রয়েছে। এখানে দেখো টেবিল 5.2-তে এক্স্যাক্টলি বলা আছে যে কী ধরনের কন্ডিশন হলে তার এফেক্টিভ লেন্থ কত হবে। এটা তোমরা IS 800/2007 পেজ 45-এ পেয়ে যাবে। আমি তোমাদের দেখাচ্ছি, এটা IS 800/2007 পেজ 45। এটা হচ্ছে, এই টেবিলটা হচ্ছে এফেক্টিভ লেন্থ ক্যালকুলেট করার টেবিল। এই টেবিল থেকে আমরা এন্ড কন্ডিশন কনসিডার করে এফেক্টিভ লেন্থ ক্যালকুলেট করব, ঠিক আছে। আচ্ছা, তবে এই টেবিলটা অনলি ফর রোল স্টিল সেকশন। এই যে টেবিল 5.2, যেটা IS 800/2007 পেজ 45-এ যে টেবিলটা মেনশন করা আছে, এটা ফর আইসোলেটেড কলাম অনলি, সরি রোল স্টিল না, এই টেবিলটা ফর আইসোলেটেড কলাম অনলি। বাট যদি কলাম আইসোলেটেড না হয়, লাইক ধরো একটা ফ্রেম স্ট্রাকচারে একটা কলাম, ইন্টারমিডিয়েট কলাম রয়েছে, সেই কলামটার এক্স ডিরেকশানে একটা বিম গেছে এক সাইডে, আরেক দিয়ে কন্টিনিউ হয়নি, কিংবা ওয়াই ডিরেকশানে আরেকটা বিম এক সাইডে গেছে, কন্টিনিউ হয়নি একটা আরেক সাইডে। মানে সিম্পল যদি তোমাদেরকে বলি, একটা বিল্ডিংয়ে একটা গ্যারেজ রুম করেছে, এবার অবভিয়াসলি গ্যারেজ রুমের ফ্লোর হাইটটা রুম হাইটের থেকে কম হয়। তো সেক্ষেত্রে কী হয়, গ্যারেজ আর রুমের যে জয়েন্টের কলামটা, তো গ্যারেজের লিন্টেল বিম বা ওপরের যে স্ল্যাবের সাথে কাস্টের যে বিমটা থাকে একদম টপে, তো সেই বিমটা আর রুমের যে বিমটা সেটা একই পয়েন্টে থাকে না কলামের, এটা বিভিন্ন হাইটে থাকে, ঠিক আছে। তো এই ধরনের প্রবলেম যখন অ্যারেজ করে, সেক্ষেত্রে আমাদের এফেক্টিভ লেন্থ ক্যালকুলেট করার জন্য দুটো আলাদা ফর্মুলা দিয়েছে। IS 800/2007 এটা আছে, তোমরা এই দুটো ফর্মুলা পেয়ে যাবে পেজ 122-তে। পেজ 122-তে এই ফর্মুলাটা পেয়ে যাবে। এনিওয়ে, এখানে পেজ 122 আমার কাছে এই ভার্সনটাতে নেই। আচ্ছা, তোমাদেরকে আমি একটা এখনই তোমাদের দেখাচ্ছি। তোমরা IS 800/2007 একদম লেটেস্ট ভার্সনটা উইথ অ্যানেক্সচার ডাউনলোড করবে, সেখানে পেয়ে যাবে। এই যে অ্যানেক্স ডি ক্লজ 7.2.2-তে এই ফর্মুলাটা দেওয়া আছে। তা আমরা কি জানি, বিমের কলামের লেন্থ যদি এল হয়, দেন এফেক্টিভ লেন্থ হবে KL, যেখানে কে হচ্ছে এফেক্টিভ লেন্থ ফ্যাক্টর। এখানে এফেক্টিভ লেন্থ ফ্যাক্টরটা যদি আইসোলেটেড কলাম হয়, দেন আমরা ওই পেজ 45-এর টেবিল থেকে বের করবো। আবার যদি কোনো ফ্রেমের মধ্যে কলাম হয়, দেন আমাদের দেখতে হবে নন সোয়ে ফ্রেম না সোয়ে ফ্রেম, সেই হিসেবে আমাদের কে এর ভ্যালুটা এই দুটো ফর্মুলা ইউজ করে আমরা ক্যালকুলেট করবো, ঠিক আছে। ওকে, তো গেল, এ তো আমাদের এফেক্টিভ লেন্থ ক্যালকুলেশন। এখানে কানেকশন ফ্যাক্টর সি যেটা দেওয়া আছে, এটা তোমাদের ওপরের এফেক্টিভ লেন্থ ক্যালকুলেশনে দেখো KC,
এটা কানেকশন ফ্যাক্টর এখানে একটা ইউজ করছি, কেসি ইকাল টু সি ইন্টু আই বাই এল। ঠিক আছে, এই সি এর ভ্যালুটা তোমরা পেয়ে যাবে IS 800 2007 পেজ 35-এ। IS 800 2007 পেজ 34, পেজ 30, সরি টেবিল 35 পেজ 124। আবার তোমাদের এখানে দেখাতে হবে ক্যামেরাতে। আচ্ছা, এই যে এই টেবিল 35টা দেখছো, এই টেবিল 35 থেকে তোমরা কানেকশন ফ্যাক্টর সি এর ভ্যালুটা পেয়ে যাবে। ঠিক আছে, কারেকশন ফ্যাক্টর সি এর ভ্যালুটা পেয়ে যাবে। এনিওয়ে, তো এই তো গেল এফেক্টিভ লেন্থ ক্যালকুলেশন। নেক্সট আসছে আমাদের স্লেন্ডারনেস রেশিও। আমরা কি বললাম একটু আগে, স্লেন্ডারনেস রেশিও ইকুয়াল টু এফেক্টিভ লেন্থ বাই রেডিয়াস অফ জাইরেশন। এফেক্টিভ লেন্থ যদি এল হচ্ছে, ক্যাপিটাল এল হচ্ছে অ্যাকচুয়াল লেন্থ, ওভারঅল লেন্থ, আর কে হচ্ছে এফেক্টিভ লেন্থ ফ্যাক্টর। তাহলে এফেক্টিভ লেন্থ কত, কে ইন্টু ওভারঅল লেন্থ, কে এল। স্লেন্ডারনেস রেশিও কত, কে এল বাই আর। তো রেডিয়াস অফ জাইরেশনের ভ্যালু যদি মিনিমাম হয় তাহলে স্লেন্ডারনেস রেশিওর ভ্যালু ম্যাক্সিমাম হবে, মানে ল্যামডা ম্যাক্স ইকুয়াল টু কে এল বাই আর মিনিমাম। আর আর মিনিমাম ইকুয়াল টু কত, রুট ওভার আই মিনিমাম বাই এ। একটু আগে কী বললাম, রেডিয়াস অফ জাইরেশন ইকুয়াল টু রুট ওভার আই বাই এ। আই হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া অফ প্লেন এরিয়া, তো আর মিনিমাম অবভিয়াসলি রুট ওভার আই মিনিমাম বাই এ। ঠিক আছে, এখন আমাদের কাজ হচ্ছে কলামে স্লেন্ডারনেস রেশিও যতটা কম রাখা, যতটা পসিবল কম রাখা, কারণ স্লেন্ডারনেস রেশিও যদি বেড়ে যায় দেন আমার বাকলিং আসার চান্সেসও বেড়ে যায়। তো এখানে টেবিল 5.5-এ আমার ম্যাক্সিমাম স্লেন্ডারনেস রেশিওর ভ্যালু কিছু ফিক্স করে দিয়েছে টাইপ অফ মেম্বারের রেসপেক্টে। তো এই টেবিলটা তোমরা IS 800 2007 পেজ 20-তে পেয়ে যাবে। এই টেবিলটা তোমরা পাবে পেজ 20-তে, এই যে টেবিল 3। ঠিক আছে, এখান থেকে তোমরা এই ম্যাক্সিমাম স্লেন্ডারনেস রেশিওর ভ্যালুগুলো একবার দেখে নেবে যে কী ধরনের মেম্বারের কী ধরনের লোডিংয়ের জন্য ম্যাক্সিমাম স্লেন্ডারনেস রেশিওর ভ্যালু কত হয়। তো আমাদের কাজ হচ্ছে ডিজাইনের সময় এই আমাদের যে মেম্বারটা আমরা চুজ করব তার স্লেন্ডারনেস রেশিও অবভিয়াসলি ম্যাক্সিমাম স্লেন্ডারনেস রেশিওর থেকে কম রাখা। ঠিক আছে, আচ্ছা এখন কম্প্রেশন মেম্বার ডিজাইনে আমরা বিভিন্ন ধরনের সেকশন ইউজ করতে পারি। এখানে দেওয়া আছে কী কী সেকশন আমরা ইউজ করি, তবে জেনারেলি সবসময় চেষ্টা করবে রোল স্টিল আই সেকশন চুজ করার সবসময়, কারণ তাতে আমাদের কম্পোজিট সেকশনের সেন্টার গ্র্যাভিটি, মোমেন্ট অফ ইনার্শিয়া এই ধরনের জিনিসপত্র বের করে ক্যালকুলেশন করার সমস্যাগুলো থাকে না, কারণ যখন সিঙ্গেল সেকশন হয় তখন আমরা স্টিল টেবিল থেকে ইজিলি সব ডেটা পেয়ে যাব। তো যাই হোক, সেটা আপাতত পরে আসছে। এনিওয়ে, এখন ভেরিয়াস টাইপ অফ বাকলিং। তো বাকলিং কী জিনিস বললাম তোমাদের একটু আগে, যখন একটা মেম্বার টোটালি বাকল করে, মিনস একটা স্কেলকে দু হাতের মাঝখানে রেখে তোমরা যদি সেটাকে দুদিক থেকে প্রেশার দাও দেন একদিকে বেন্ড হয়ে যাবে, এটাকে বাকলিং বলে। তো এর মধ্যে একটা বাকলিং হচ্ছে ফ্লেক্সুয়াল বাকলিং, একটা টর্শনাল বাকলিং, একটা ফ্লেক্সার টর্শনাল বাকলিং। ফ্লেক্সুয়াল বাকলিং মিনস যে বেন্ডিংটা হচ্ছে কম্প্রেশন ফোর্সের জন্য সেটার বাকলিং যদি বেন্ডিং টাইপ হয়, লাইক একটা স্কেলকে যদি তোমরা দুদিক থেকে প্রেশার দাও তাহলে সেটা যেভাবে বাকল হবে, স্কেলটাকে সিম্পলি দু হাতের উপর রেখে যদি ওপর থেকে লোড দাও তার বাকলিং, তার বেন্ডিং ঠিক একই নেচারই হবে। তো এই ধরনের বাকলিংকে বলা হয় ফ্লেক্সুয়াল বাকলিং। বাট যদি কোনো একটা হলো সার্কুলার সিলিন্ডার, বেটার হয় যদি ধূপকাঠির প্যাকেটের ভেতরে যে ছোট্ট একটা কাগজের সিলিন্ড্রিক্যাল শেপ থাকে সেটাকে যদি তোমরা ওপর আর নিচ দুদিক থেকে প্রেশার দেওয়ার চেষ্টা করো, দেখবে ও শুধুমাত্র একদিকে বেঁকেই যায়নি, ও সামান্য অ্যাক্সিসের রেসপেক্টে রোটেটও করে গেছে। তো এই ধরনের বাকলিংকে বলা হয় টর্শনাল বাকলিং। ঠিক আছে, অ্যাকচুয়ালি ও স্কেলের মতো বেঁকবে না, ও রোটেট করে গিয়ে বেঁকে যাবে। এই ধরনের বাকলিংকে বলা হয় টর্শনাল বাকলিং। আর ফ্লেক্সার টর্শনাল বাকলিং হচ্ছে যে সমস্ত বাকলিংয়ের ক্ষেত্রে ফ্লেক্সার আর টর্শন দুটোরই এফেক্ট দেখা যায়, সেই ধরনের বাকলিংকে বলা হয় ফ্লেক্সার টর্শনাল বাকলিং।
এছাড়া যদি স্ট্রাকচার হোললি বাকেল না করে, তা সত্ত্বেও দেখা যাচ্ছে একটা আই সেকশন করেছে যখন, তখন আই সেকশনের ফ্লেঞ্জ কিংবা ওয়েব লোকালি কোথাও বাকেল হয়ে গেছে, সেই জিনিসটাকে বলা হয় লোকাল বাকলিং। এই প্রবলেমও দেখা যায়। তো আমাদের ডিজাইন করার সময় আমাদের কাজ স্লেন্ডারনেস রেশিওটাকে অবভিয়াসলি ম্যাক্সিমাম থেকে কম রাখা, যাতে কোনো ধরনের বাকলিং কেসই অ্যারাইজ না করতে পারে। ঠিক আছে? তো ডিজাইন করার সময় দেখো, আরসিসি ডিজাইনে আমাদের কংক্রিট গেট থেকে শুরু করে রিইনফোর্সমেন্টের স্পেসিং সব কিছু স্পেসিফাই করতে হয়, বা স্টিলের ক্ষেত্রে আমাদের মার্কেটে স্টিল সেকশন অ্যাভেলেবেল থাকে। তো আমাদের লোডিং আর তার করেসপন্ডিং এন্ড কন্ডিশনকে কনসিডার করে আমাদের স্টিল টেবিল থেকে একটা পার্টিকুলার সেকশনকে চুজ করতে হয়। তো এনিওয়ে, যখন সেকশন চুজ করছি, একটা কম্প্রেশন মেম্বার যদি সেটা শর্ট হয়, যদি স্লেন্ডারনেস রেশিও কম থাকে, সেটা শর্ট কলাম বা শর্ট কম্প্রেশন মেম্বার হয়, দেন সে কম্প্রেশন মেম্বার তখনই বলবো ফেল করেছে যখন তার গোটা সেকশনটাই ইল্ডিং হয়ে গেছে। বাট লং কলামের ক্ষেত্রে ইল্ডিংটা প্রবলেম না, লং কলামের ক্ষেত্রে বাকলিংটা প্রবলেম। তো সেই কারণে অয়েলার একটা ফর্মুলা ডিরাইভ করেছে। সে ফর্মুলাটা হচ্ছে অয়েলার্স ক্রিটিক্যাল লোড। সেই ফর্মুলায় অয়েলার একটা ক্রিটিক্যাল লোড ডিফাইন করে দিয়েছে, যে কলামের ক্ষেত্রে, লং কলাম বা স্লেন্ডার কলামের ক্ষেত্রে, বা এটাকে আমরা ডিজাইন পারপাসে অলমোস্ট সব কলামের ক্ষেত্রে অয়েলার ক্রিটিক্যাল লোড দিয়ে আমরা ম্যাক্সিমাম লোড ক্যারিং ক্যাপাসিটি কনসিডার বা ক্যালকুলেট করে থাকি। তো অয়েলার বলেছে যে কোনো কলামের ক্রিটিক্যাল লোড, সেটার এক্সপ্রেশন হচ্ছে পাই স্কোয়ার ইআই বাই এল স্কোয়ার, যেখানে এল হচ্ছে এল এফেক্টিভ। ঠিক আছে? এল হচ্ছে এল এফেক্টিভ, আর ই হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি অফ স্টিল, যেটা হচ্ছে 2 × 10⁵ নিউটন পার মিলিমিটার স্কোয়ার। আই হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া অফ প্লেন এরিয়া। ঠিক আছে? তো এটা তোমরা সময়ও হয়তো পেয়েছো, যখন নাকি আমরা কলাম সময় স্ট্রেংথ অফ মেটেরিয়ালে এর আগে কলাম যখন চ্যাপ্টারটা পড়েছিলে, তখন অয়েলার ক্রিটিক্যাল লোড ওখানেও ছিল, এখানেও আছে, পারতেও কিছুই না। অয়েলার ক্রিটিক্যাল লোড পিসিআর ইকুয়াল টু পাই স্কোয়ার ইআই বাই এল স্কোয়ার, যেখানে এল হচ্ছে এল এফেক্টিভ, ওভারঅল লেন্থ না, এটা একটু মাথায় রাখবে। ঠিক আছে? তো ক্রিটিক্যাল লোডের ভ্যালু অবভিয়াসলি ফ্লেক্সার রিজিডিটি বাড়লে পরে বাড়বে, আবার যদি লেন্থ বাড়ে দেন ক্রিটিক্যাল লোড কমবে। তো সেই কারণে শর্ট কলাম বেশি লোড নিতে পারবে তুলনামূলকভাবে, যেটা লং কলাম কখনোই পারবে না, কারণ তার বাকলিংয়ের প্রবলেমটা রয়েছে। তো এই বাকলিংকে কনসিডার করে এই ক্রিটিক্যাল লোডের ফর্মুলাটা ডিরাইভ করা হয়েছে। তো ক্রিটিক্যাল লোড যদি পিসিআর হয়, তাহলে ক্রিটিক্যাল স্ট্রেস কত বা বাকলিং স্ট্রেস কত? এফসিআর ইকুয়াল টু কত? পিসিআর বাই এ। তো এফসিআরকে লেখা যায় পাই স্কোয়ার ই বাই ল্যামডা স্কোয়ার, যেখানে ল্যামডা হচ্ছে স্লেন্ডারনেস রেশিও। তাহলে আমার বাকলিং স্ট্রেস বা ক্রিটিক্যাল স্ট্রেস সবসময় স্লেন্ডারনেস রেশিও স্কোয়ারের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। ঠিক আছে? তো যদি আমরা অয়েলার স্ট্রেসের আপার লিমিট ক্যালকুলেট করতে চাই, তো সিম্পলি এই ফর্মুলা ইউজ করছি, যে এফসিআর ইকুয়াল টু পাই স্কোয়ার ই বাই ল্যামডা স্কোয়ার, এই ফর্মুলা ইউজ করে আমরা আপার লিমিট ক্যালকুলেট করছি। তো সে আপার লিমিট থেকে ল্যামডার ভ্যালু ক্যালকুলেট করছি, যে ল্যামডার ভ্যালু ম্যাক্সিমাম কত আমরা নিতে পারি। তো ল্যামডা ইকুয়াল টু √পাই ইন্টু ই বাই এফসিআর। এখন এফসিআর যে ক্রিটিক্যাল বাকলিং স্ট্রেস, সেটা যদি ইল্ডিং হয়, সেটা যদি ইল্ড স্ট্রেস হয়, লাইক শর্ট কলামের ক্ষেত্রে যেমন ইল্ড স্ট্রেস যখন আসে তখনই সেটা ফেল করে, কারণ শর্ট কলামে বাকলিংয়ের কোনো চান্সেস অনেক কম থাকে। তো যদি এফসিআর ইকুয়াল টু এফওয়াই হয়, তাহলে ল্যামডার ভ্যালু কত হবে? ল্যামডার ভ্যালু অলমোস্ট 88.86। ঠিক আছে? কারণ এফওয়াই হচ্ছে জেনারেলি এফই 410 স্টিলের জন্য, এফওয়াই ভ্যালু হচ্ছে 250 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। ওকে? তো এখান থেকে আমরা আপার লিমিট অফ ভ্যালিডিটি অফ অয়েলার স্ট্রেস ক্যালকুলেট করতে পারি। এনিওয়ে, এখানে তোমরা একবার হালকা করে দেখে নাও, এখানে তেমন বোঝানোর কিছু নেই, আর এখান থেকে পরীক্ষাতে কোশ্চেন আসার চান্সেস অনেক কম এই পেজটা থেকে। তো আমরা নেক্সট কলাম ফর্মুলাতে চলে যাচ্ছি। আচ্ছা,
আচ্ছা, IS 800 2007 ক্রস সেকশন ক্লাসিফিকেশনের উপর বেস করে 4টে ডিফারেন্ট কলাম কার্ভ প্রোভাইড করেছে। যে কলাম কার্ভটা তোমরা এই ফিগার 5.8-এ দেখতে পাচ্ছ, এই সেম কার্ভ তোমরা পাবে পেজ 35-এ। IS 800-এর পেজ 35-এ এই সেম কার্ভ পাবে, এই যে এই কার্ভটা। তো আমাদের কাজ হচ্ছে, আমরা যখন ডিজাইন করব কম্প্রেশন মেম্বার, তখন আমরা স্টিল টেবিল থেকে সেকশনটা চুজ করলাম। তো সেই সেকশনের প্রপার্টিজের উপর ক্রস সেকশন এরিয়া কিংবা উইথ, থিকনেস, এক্স ডিরেকশন লেন্থ, ওয়াই ডিরেকশন লেন্থ, এই সব কিছুর উপর সব কিছু ডিপেন্ড করে আমরা সব কিছু কনসিডার করে আমরা এখান থেকে একটা কার্ভ চুজ করব, যে কার্ভটা আমাদের পরবর্তী ডিজাইনের ক্ষেত্রে কাজে লাগবে। কীভাবে লাগবে সেটা আমরা ডিজাইন করতে গিয়ে দেখছি। এনিওয়ে, নেক্সট আমাদের ওই যে একটু আগে বললাম যে 4টে কার্ভ IS 800 দিয়েছে, তো তার মধ্যে কোন কার্ভ আমি চুজ করব কোন ক্ষেত্রে, সেটা আমাদের টেবিল 5.7 ডিফাইন করে দিয়েছে। এই টেবিলটা তোমরা পেয়ে যাবে IS 800-এর পেজ 44-এ। ঠিক আছে, তো আপাতত টেবিলটা দেখে রাখো, যখন আমরা ডিজাইনে আসবো তখন কীভাবে টেবিলটা ইউজ করে আমরা ডিজাইন করব সেটা তোমাদের সেই সময় বলবো। এনিওয়ে, এছাড়াও ক্রিটিক্যাল লোড ক্যালকুলেশনের জন্য আমাদের IS 800 2007 এই ডেটা টেবিলগুলো দিয়েছে। এই ডেটা টেবিলগুলো ইউজ করে আমরা ক্রিটিক্যাল লোড ক্যালকুলেট করতে পারবো। যদি তোমার মনে হয় যে না, ডেটা টেবিল ইউজ করে ক্রিটিক্যাল লোড ক্যালকুলেট করবে না, ম্যানুয়ালি করবে, দেন পেজ 34-এ এই ফর্মুলাগুলো দিয়ে দেওয়া আছে। এখানে ক্রিটিক্যাল লোডকে FCD দিয়ে ডিনোট করা হয়, FY হচ্ছে ইল্ড স্ট্রেস, আর FCC হচ্ছে অয়েলার বাকলিং স্ট্রেস। ঠিক আছে, এই ফর্মুলাগুলো তোমাদের পেজ 34-এ দেওয়া আছে। এ দেখো, এখানে পেজ 34-এ ক্লজ 7.1.2.1-এ দেওয়া আছে। ঠিক আছে, তো তোমরা আইদার ওই টেবিল ইউজ করে ডিজাইন করতে পারো, কিংবা এই ফর্মুলা ইউজ করে ম্যানুয়ালি করতে পারো। দুটো অপশানই তোমাদের কাছে রয়েছে। এনিওয়ে, তো এখানে অ্যাক্সিয়াল লোডেড কম্প্রেশন মেম্বার ডিজাইনের প্রসিডিওর দেওয়া আছে। তো আমরা এই প্রসিডিওরে না গিয়ে ডিরেক্টলি ডিজাইন থেকে আমরা দেখি যে কীভাবে অ্যাক্সিয়াল লোডেড কম্প্রেশন মেম্বার ডিজাইন করা হয়। তবে এখান থেকে একটা জিনিস বলে দিই, আমাদের একটা স্লেন্ডারনেস রেশিও ফার্স্টে অ্যাজিউম করে নিতে হবে। তো রোল স্টিল বিম সেকশনে 70 থেকে 90 অ্যাজিউম করা হয়, আর অ্যাঙ্গেল স্টার্টে 110 থেকে 130 অ্যাজিউম করা হয়। তোমরা একটু ওপর নিচে অ্যাজিউম করতে পারো, খুব একটা ডিফারেন্স হবে না। ঠিক আছে, তবে সেটা না বেশি ওপর নিচে না হয়ে যায়। এনিওয়ে, আমরা এবার ডিরেক্টলি ডিজাইন পার্টে চলে যাচ্ছি। বেশ, তো এই প্রবলেমগুলো এসকে দুগ্গালের লিমিটেড ডিজাইন অফ স্টিল স্ট্রাকচারের কম্প্রেশন মেম্বার চ্যাপ্টার থেকে তোমাদেরকে আমি প্রোভাইড করেছি, পাঠিয়েছি। এখানে ডিরেক্টলি আমরা এক্সাম্পল 7.4-এ চলে যাব, যেখানে আমাদের কম্প্রেশন মেম্বার ডিজাইন করা আছে। তো স্টেটমেন্ট কী বলছে, ডিজাইন এ কলাম টু সাপোর্ট এ ফ্যাক্টর লোড অফ 1050 kN. The column has an effective length of 7 meter with respect to z axis and 5 meter with respect to y axis. ঠিক আছে, আচ্ছা, এখানে তোমাদের একটা জিনিস বলে দিই, সেটা হলো যে তোমরা যখনই ডিজাইন করবে তখন এই স্টিল টেবিলটা তোমাদের কাজে লাগবে। এই স্টিল টেবিলের রেসপেক্টে আমরা সেকশন চুজ করবো স্টিল টেবিল থেকে। ঠিক আছে, তো এই প্রবলেমটাতে একটা আই সেকশন চুজ করা আছে। এই প্রবলেমটা একটা আই সেকশন চুজ করেছে।
এই যে আই সেকশন চুজ করেছে। এখন একটা জিনিস দেখবে তোমাদের এখানে জেড অ্যাক্সিস বলেছে আর ওয়াই অ্যাক্সিস বলেছে। অ্যাকচুয়ালি স্টিল টেবিলে যেটা এক্স অ্যাক্সিস দেখতে পাচ্ছ, এখানে এই ছবিটায় যেটা এক্স অ্যাক্সিস দেখতে পাচ্ছ, প্রবলেমে সেটাকে জেড বলে ডিফাইন করা আছে, আর প্রবলেমে এক্স নেওয়া হয়েছে কলামের লেন্থ ওয়াইজ অ্যাক্সিসটাকে, আর ওয়াইটা বোথ কেসে সেম রয়েছে। ঠিক আছে, তো এই এক্স আর জেডের মধ্যে গুলিয়ে ফেলো না। আরেকবার বলছি, স্টিল টেবিলে এটা এক্স অ্যাক্সিস বলা আছে, সেটা আমাদের প্রবলেমে দুকালের বইয়ে জেড অ্যাক্সিস বলা আছে। ঠিক আছে, আর দুকালের বইয়ে এক্স অ্যাক্সিসকে নিয়েছে কলামের লেন্থ বরাবর, যেটা এখানে এই স্টিল টেবিলে কলামের লেন্থ বরাবর জেড অ্যাক্সিস নিয়েছে। ঠিক আছে, বাট ওয়াই অ্যাক্সিস বোথ কেসে সেম রয়েছে। তো আমাদের কাজ হচ্ছে আপাতত কলামটাকে ডিজাইন করা। তো ফার্স্টে কী করেছে, আচ্ছা, তো এফেক্টিভ লেন্থ বলছে 7 মিটার উইথ রেসপেক্ট টু জেড অ্যাক্সিস অ্যান্ড 5 মিটার উইথ রেসপেক্ট টু ওয়াই অ্যাক্সিস। একটু আগে বলেছি যে দুটো অ্যাক্সিসের রেসপেক্টে এফেক্টিভ লেন্থ চেঞ্জ আলাদা হতেই পারে, ডিপেন্ড করছে কলামের কোথায় কানেকশন প্রোভাইড করেছে বিমের সাথে। ঠিক আছে, স্টিলের গ্রেড বলে দিয়েছে FE 410। তো FE 410 জন্য FY বা ইল্ড স্ট্রেসের ভ্যালু হয় 250 মেগাপাস্কাল। 1 মেগাপাস্কাল মানে 1 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। কলাম সেকশন বলে এরা একেবারে আই সেকশন প্রোভাইড করছে, কারণ আই সেকশন কলামের জন্য বেস্ট হয়। তো এখানে লিখেছে ফ্রম টেবিল 7.7 দ্য ডিজাইন বাকলিং কার্ভ অ্যাবাউট জেড অ্যাক্সিস ইজ A অ্যান্ড অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস ইজ B। এটা কোথা থেকে পাচ্ছি? এটা পাচ্ছি আমরা এই টেবিলটা থেকে। তোমরা যদি এই টেবিলটা দেখো, ফার্স্টে যে রোল্ড আই সেকশনটা দেওয়া আছে, ঠিক আছে, তার করেসপন্ডিং তার পাশে দেখো H/BF গ্রেটার দেন 1.2 ধরা আছে, আর TF লেস ইকুয়াল টু 40 mm ধরা আছে। তার করেসপন্ডিং যদি বাকলিং অ্যাক্সিস জেড হয় দেন বাকলিং ক্লাস হচ্ছে A, আর বাকলিং অ্যাক্সিস যদি ওয়াই হয় বাকলিং ক্লাস হচ্ছে B। আমরা ফার্স্ট যে কেসটা সেটাকে কনসিডার করেছি। আচ্ছা, এর মধ্যে H দেখো হাইট ডাইমেনশন সব দিয়ে দেওয়া আছে। H হচ্ছে হাইট, এখানে অ্যাক্সিস জেড নিয়েছে। ঠিক আছে, স্টিল স্টেবিল IS 800 অ্যাক্সিস জেড নিয়েছে হরাইজন্টালটা, যেটা স্টিল টেবিল নিয়েছে XX। সুতরাং কন্ট্রাকশনটা বুঝতে পারছো। TF হচ্ছে থিকনেস অফ ফ্লেঞ্জ, ওয়াই হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা ওয়াই দেওয়া আছে, এটা ওয়াই অ্যাক্সিসটা ডিনোট করা আছে। আচ্ছা, TW হচ্ছে থিকনেস অফ ওয়েব। আচ্ছা, কলামের আই সেকশনের এই পোর্শনটাকে, এই যে এই পোর্শনটাকে, এটাকে বলা হয় ফ্লেঞ্জ, আর এই যে লম্বা পোর্শনটা এটাকে বলা হয় ওয়েব। ঠিক আছে, BF হচ্ছে B/F হচ্ছে ব্রেথ অফ ফ্লেঞ্জ অর উইথ অফ ফ্লেঞ্জ। ওকে, তো ফার্স্ট কেসটা কনসিডার করে H/BF গ্রেটার দেন 1.2 অ্যাজিউম করেছি, আর TF লেস ইকুয়াল টু 40 অ্যাজিউম করেছি। তার করেসপন্ডিং জেড অ্যাক্সিসের রেসপেক্টে যদি বাকলিং হয় দেন বাকলিং ক্লাস হচ্ছে A, আর যদি ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে বাকলিং হয় দেন বাকলিং ক্লাস B। ঠিক আছে, এই কার্ভটা রয়েছে তোমার পেজ 44-এ। আবার প্রবলেমে ফিরে আসি। তো একটু আগে কী বললাম, কলাম যখন ডিজাইন করতে গেলে আমাদের একটা স্লেন্ডারনেস রেশিও অ্যাজিউম করতে হয়। তো রোল স্টিল সেকশনের জন্য কত, 70 থেকে 90, এখানে 100 অ্যাজিউম করে নিয়েছে। খুব একটা বেশি ওপেন ইউজ করলে পরে প্রবলেম হয় না। ঠিক আছে, তো আই সেকশনের ক্ষেত্রে RY লেস দেন RZ। আমরা স্টিল টেবিলে চলে আসি, এই যে RZ হচ্ছে RX। ঠিক আছে, তো RX দেখো এখানে RY, তাই তো, সেটাই ওখানে লিখেছে। এখানে এক্সকে জেড নিয়েছে, তাই RY, সরি, এখান থেকে RZ যেটা RX, এটা গ্রেটার দেন RY। RX কত, যে কোনো একটা সেকশনে 22.16, তার RY কত সেই সেকশনে 3.73, আরবিটারি সেকশনে একটা 18.63, তার করেসপন্ডিং RY কত 4.11। তো অবভিয়াসলি এই সেকশনের ক্ষেত্রেও RY লেস দেন RZ। তো সেই কারণে আমার বাকলিং হওয়ার চান্স ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে বেশি, বাকলিং হওয়ার চান্স ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে অনেক বেশি। ওকে, তো একটু আগে IS 800 থেকে কী দেখলাম, জেড রেসপেক্টে আমার বাকলিং ক্লাস হচ্ছে A, আর ওয়াই রেসপেক্টে বাকলিং ক্লাস হচ্ছে B। তো স্লেন্ডারনেস রেশিও 100 অ্যাজিউম করে নিয়েছি, আর ওয়াই অ্যাক্সিসের যেহেতু RY লেস দেন RZ, তাই ওয়াই রেসপেক্টে বাকলিংটা হওয়ার চান্স বেশি, তাই বাকলিং কার্ভ Bটা আমরা কনসিডার করছি। তো স্লেন্ডারনেস রেশিও 100 আর বাকলিং ক্লাস
বি, স্লেন্ডারনেস রেশিও 100 আর বাকলিং ক্লাস বি। এর করেসপন্ডিং আমাকে টেবিল থেকে ভ্যালু চুজ করতে হবে, ক্রিটিক্যাল বেন্ডিং স্ট্রেসের ভ্যালু। কোথা থেকে পাবো? আমরা পাবো হচ্ছে পেজ 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 এটা এটা না এটা না এটা না এটা না এটাই কত, আমাদের এফসিডি ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, এফসিডি ক্যালকুলেট করতে হবে যখন, আমাদের হচ্ছে বাকলিং ক্লাস বি, এইটা হচ্ছে প্রথমটা হচ্ছে বাকলিং ক্লাস এ, সেকেন্ডটা হচ্ছে বাকলিং ক্লাস বি। আচ্ছা, এটাকে রোটেট করা যাচ্ছে না, রোটেট করতে পারলে ভালো হতো। বেশটাকে রোটেট করা যাচ্ছে না, 1 মিনিট একটু ধরো দেখি। এখানে রোটেট করা যায়, এখানেও রোটেট করা যায় না। এনিওয়ে, তোমাদের আমি অন্যভাবে দেখাচ্ছি, তো তোমাদের বুঝতে সুবিধা হবে। বেশ, আচ্ছা, এটা হচ্ছে ডিজাইন কম্প্রেসিভ স্ট্রেস ফর কলাম বাকলিং ইন ক্লাস বি, যেই টেবিলটা আমাদের মেনলি দরকার। দেখো, কেএল বাই আর স্লেন্ডারনেস রেশিও এখানে দেওয়া আছে, তার করেসপন্ডিং এফ ওয়ার ভ্যালু দেওয়া আছে 200, 210, 220, আর নিচে আমরা পাবো হচ্ছে এফসিডির ভ্যালু। তো আমরা এখান থেকে স্লেন্ডারনেস রেশিও 100 চুজ করলাম, চুজ করলাম, আর করেসপন্ডিং আমাদের এফ ওয়াই কত দেওয়া আছে 250, তো 250 আর 100 এর জন্য, এই কম্বিনেশনের জন্য আমার ক্রিটিক্যাল বাকলিং স্ট্রেস কত 118 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। ঠিক আছে, তো এই টেবিল ইউজ করে আমরা এইভাবে ক্রিটিক্যাল বাকলিং স্ট্রেস ক্যালকুলেট করব। তো এখন ফ্র্যাক্টর লোড জানি 1050 নিউটন পার কিলোনিউটন, আর বাকলিং স্ট্রেস 118 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। তাহলে আমার রিকোয়ার্ড এরিয়া কত? 1050 × 10⁻³ মানে 8893.98.3 মিলিমিটার স্কোয়ার। এখন আইএস হ্যান্ডবুক থেকে আমাদের সেকশন চুজ করতে হবে যাতে আমাদের এরিয়া ম্যাচ হয়। এবার আইএস হ্যান্ডবুকে দেখো, এরা নিয়েছে ISHB 350 @ 661.2 নিউটন পার মিটার। আচ্ছা, 661.2 নিউটন পার মিটার হচ্ছে তার সেলফ ওয়েট। ঠিক আছে, স্টিল টেবিল থেকে আমরা যে সেকশন চুজ করব সেখানে আমাদের এরিয়া দেখে অ্যাকচুয়ালি তোমাদের স্টিল টেবিলটা ওপেন করে দেখাই। স্টিল টেবিলে দেখো ISHB নিয়েছে, তো দেখো ISHB দুটো রয়েছে, 350 আর দুটো 350 রয়েছে। তাদের আমরা এই দুটোকে আলাদা আলাদা করে ডিস্টিংগুইশ কী করে করবো? তার সেলফ ওয়েট থেকে। এই যে ফার্স্ট কলামটা, এটা হচ্ছে ওয়েট পার মিটার, সেলফ ওয়েট। ঠিক আছে, তো আমাদের প্রবলেমটাই নিয়েছে কত? ISHB 350 661.2 নিউটন পার মিলিমিটার। এখানে সেলফ ওয়েট কেজি পার মিটার লেন্থে দেওয়া আছে। ঠিক আছে, ওটা নিউটন পার মিটার লেন্থ দেওয়া আছে। সিম্পলি কেজিকে যদি তোমরা 9.81 দিয়ে গুণ করো তাহলে তোমরা নিউটনে পেয়ে যাবে। তো এটা নিয়েছে ISHB 350 এই সেকেন্ডটা। ঠিক আছে, ওপরে ISHB 350 আছে, নিচের ISHB 350টাকে ওরা নিয়েছে ফার্স্টেরটা ISHB 350, যেটা এখানে কত আছে 661.2, হ্যাঁ ঠিকই আছে। ওরা নিয়েছে, অ্যাকচুয়ালি প্রবলেমটা নিয়েছে ISHB 350 661.2 নিউটন পার মিটার লেন্থ। ঠিক আছে, তো তার জন্য আমার এরিয়া হচ্ছে 85.91 সেন্টিমিটার স্কোয়ার অর 8591 মিলিমিটার স্কোয়ার। কিন্তু আমাদের এরিয়া এখানে দরকার 889.3 মিলিমিটার স্কোয়ার। তো অবভিয়াসলি আমার এরিয়াটা আমরা কম নিয়েছি। বইয়ে কেন কম নিয়েছে? কারণ এরা জানে যে এটা স্যাটিসফাই করে যাবে, বাট আমরা এক্সাম পারপাসে যখনই নেব তখনই আমরা আমাদের রিকোয়ার্ড এরিয়ার থেকে বেশি এরিয়া নেব। ঠিক আছে, সব ক্ষেত্রে। তাতে যদি আমার আনইকোনমিক্যাল হয় বা ওভারসেপ হয়েছে স্ট্রাকচার, আমার কোনো প্রবলেম নেই।
যখন প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করবে তখন তোমাদেরও এক্সপিরিয়েন্স হয়ে যাবে, তোমরা তখন জেনে যাবে কী করে সেকশনটা চুজ করতে হয়। বাট আপাতত আমরা এটা ধরেই এগোচ্ছি যে আমার এখানে এরিয়া যেটা আসবে তার থেকে বেশি এরিয়া আমরা প্রোভাইড করবো, আর চেষ্টা করবে যাতে রোল স্টিল সেকশন আই সেকশন নেওয়া যায়। ওকে, তো এখানে এরা সেকেন্ড সেকশনটাকে চুজ করেছে, এই ফার্স্ট সেকশনটাকে চুজ করেছে। তোমরা পরীক্ষার সময় যখনই করবে তখন এর থেকে এরিয়াটা বাড়িয়ে দেবে। আমার কত আছে এরিয়া, রিকোয়ার্ড এরিয়া আছে 8898, আর তোমরা এখানে নেবে হচ্ছে তারপরেরটা 9221 মিলিমিটার স্কোয়ার আর 92.21 সেন্টিমিটার স্কোয়ার। এই এরিয়াটা এই সেকশনটাকে চুজ করবে। এনিওয়ে আমরা এই প্রবলেমটাকেই ডিফাইন করছি। তো যাই হোক, এখানে ISHB 350/661.2 নিউটন পার মিটার এই সেকশনটাকে চুজ করলো। তার রিলেভেন্ট প্রপার্টিস কী বলছে, এরিয়া হচ্ছে 8591 মিলিমিটার স্কোয়ার। আমরা এখানে দেখো এরিয়া কত 85.91, এখানে সেন্টিমিটার স্কোয়ারে দেওয়া আছে, আমরা মিলিমিটার স্কোয়ার করলে 8591 মিলিমিটার স্কোয়ার আসবে। নেক্সট কী প্রপার্টি এরা নিয়েছে, সেটা হলো RZ আর RY। RZ আর RY এই যে রেডিয়াস অফ জাইরেশন, এখানে RX লেখা আছে, আর বইয়ে RZ নিয়েছে। ঠিক আছে, একই জিনিস, পার্থক্য কিছু নেই, খালি এরা অ্যাক্সিসের নামটা চেঞ্জ করেছে। তো RZ আর RY কত হবে, ISHB 350 করেসপন্ডিং RZ এর ভ্যালু হচ্ছে 14.93, RY এর ভ্যালু হচ্ছে 5.34। RZ এর ভ্যালু হচ্ছে 14.93 সেন্টিমিটার আর 149.3 মিলিমিটার, আর RY হচ্ছে 53.4 মিলিমিটার। এফেক্টিভ লেন্থ কত, জেড ডিরেকশনে 7 মিটার দেওয়া আছে, ওয়াই ডিরেকশনে 5 মিটার দেওয়া আছে। তাহলে জেড অ্যাক্সের রেসপেক্টে স্লেন্ডারনেস রেশিও কত, এফেক্টিভ লেন্থ বাই RZ, জেড অ্যাক্সের রেসপেক্টে রেডিয়াস অফ জাইরেশন এসছে কত 46.885, লেস দেন 180 হুইচ ইজ সেফ। সিমিলারলি ওয়াই অ্যাক্সের রেসপেক্টেও বের করেছে, সেটাও লেস দেন 180 হুইচ ইজ সেফ। ঠিক আছে, তো এখন আমাদের ক্রিটিক্যাল বাকলিং স্ট্রেস ক্রিটিক্যাল ডিজাইন কম্প্রেসিভ স্ট্রেস ক্যালকুলেট করতে হবে। তো একটু আগে তোমাদের বলেছিলাম যে ডিজাইন কম্প্রেসিভ স্ট্রেস ক্যালকুলেট করার দুটো প্রসেস। ফার্স্ট প্রসেস ডিরেক্টলি এই ফর্মুলা ইউজ করা, আর সেকেন্ড প্রসেস এই টেবিল ইউজ করা। ঠিক আছে, তো আমার এখানে ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে জেড অ্যাক্সের রেসপেক্টে স্লেন্ডারনেস রেশিও কত হচ্ছে 46.885, আর FY হচ্ছে 250, তার করেসপন্ড। আর জেড অ্যাক্সের কার্ভ কত, কার্ভে ফার্স্টেই বলছি জেড অ্যাক্সের রেসপেক্টে বাকলিং কার্ভ কত, কার্ভে। তো স্লেন্ডারনেস রেশিও 46.885 আর FY 250 আর বাকলিং কার্ভ এ, তার করেসপন্ডিং FCDর ভ্যালু কোথা থেকে পাবো, এখান থেকে পাবো। দেখো এটা বাকলিং ক্লাস এর কার্ভ, এখানে আমার কত এই 40 আর 50 মাঝামাঝি কোথাও থাকবে, আর এদিকে হচ্ছে 250। ঠিক আছে, তো এখান থেকে লিনিয়ার ইন্টারপোলেশন করে যে ভ্যালুটা পাওয়া গেছে সেটা হলো 207.49 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। তো এটা যদি ডিজাইন স্ট্রেস হয়, তো ডিজাইন কম্প্রেসিভ লোড কত, স্ট্রেস ইন্টু এরিয়া, সেকশন এরিয়া কত 4851 মিলিমিটার স্কোয়ার, তাহলে ডিজাইন কম্প্রেসিভ লোড কত 1782.54 কিলোনিউটন, যেটা অবভিয়াসলি আমার ফ্র্যাক্টার লোডের থেকে বেশি, সুতরাং আমার সেকশন সেফ। এই তো জেড অ্যাক্সিস যেটা অপেক্ষিত সেফ। আমাদের মেন সমস্যা ওয়াই অ্যাক্সিস নিয়ে। ঠিক আছে, তো ওয়াই অ্যাক্সিসে আমার স্লেন্ডারনেস রেশিও কত হচ্ছে 93.63, তো স্লেন্ডারনেস রেশিও 93.63 আর করেসপন্ডিং FY 250 এর বাকলিং কার্ভ বি থেকে যদি আমরা ডিজাইন কম্প্রেসিভ স্ট্রেস বের করি তাহলে কী পাবো, এটা বাকলিং ক্লাস বি, এখানে 90 আর 100-র মধ্যে কোনো একটা পয়েন্টে আমার ডিজাইন স্ট্রেসটা বেরোবে, তার করেসপন্ডিং হচ্ছে FY, মানে 118-134-এর মাঝামাঝি কিছু একটা আসবে। তো লিনিয়ার ইন্টারপোলেশন করে পাওয়া গেছে সেটা আসছে 128.19 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। তো ডিজাইন কম্প্রেসিভ লোড কত, PD ইকুয়াল টু ক্রস সেকশন এরিয়া ইন্টু FCD, সেটা আসছে 1101.28 কিলোমিটার। তো অবভিয়াসলি 1050 থেকে বেশি, সুতরাং স্ট্রাকচারটা সেফ। এখানে দেখো যদি এরা যেহেতু এক্সপিরিয়েন্স, তাই ওরা ISHB 350/661.2 নিউটন পার মিলিমিটার নিয়েছে, মানে এরা ফার্স্ট সেকশনটাকে চুজ করেছে। ঠিক আছে, বাট যদি এর জায়গায় আমরা সেকেন্ড সেকশনকে চুজ করতাম
মানে 72.4 ISHB 350 72.4 কেজি পার মিটার এই ইউনিট ওয়েটের সেকশনটা চুজ করতাম, দেন আমার স্ট্রাকচারটা ওভারশেপ হয়ে যেত। তাতে আমার প্রবলেম কিছু নেই, আনইকোনমিক্যাল হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু যেহেতু আমরা জাস্ট এখানে স্টার্ট করেছি শেখা, সেই কারণে আমরা এরিয়া সবসময় বেশি কনসিডার করে আমরা ডিজাইনটাকে কমপ্লিট করব। তো এই কম্প্রেশন মেম্বারের একটা সিম্পল ডিজাইন, ঠিক আছে। এছাড়াও আরও কিছু প্রবলেম রয়েছে, তোমরা এখান থেকে দেখবে, আশা করি সমস্যা হবে না। ওই পেজ 34 ফর্মুলাগুলো ইউজ করে অনেক কটা প্রবলেম রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা জিনিস তোমাদের বলার আছে, সেটা হলো এই প্রবলেমে ফাই যে ভ্যালুটা, এই প্রবলেমে এই হাইলাইটার দেওয়ার লাইনের ওপরে দেখা একটা ফাইয়ের ভ্যালু রয়েছে, ঠিক আছে। তো ফাই ক্যালকুলেট করতে গেলে আমার আলফা লাগবে। এই আলফাটা কোথা থেকে পাবো? এই আলফা আমরা পাবো হচ্ছে আলফা আমরা পাবো হচ্ছে IS 800 2007 টেবিল 7 থেকে, পেজ নাম্বার হচ্ছে আমার 35, ঠিক আছে। এই টেবিল থেকে আলফার ভ্যালু পাবো। আমার বাকলিং কার্ভ যা আসবে তার করেসপন্ডিং আলফা আমাকে চুজ করতে হবে, ওকে। তো এই হলো আমার কম্প্রেশন মেম্বার ডিজাইন। এই উইকে তোমাদের আরেকটা লেকচার পাঠাবো, সেখানে আমরা কম্প্রেশন মেম্বারের টাইজ আর ব্যাটেন ডিজাইনটা শিখবো, ঠিক আছে। তারপর তো আজকে অবধি থাক।